শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি। জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার। এদিকে চীনের সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল কমিউনিস্ট পার্টি। জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা বিলম্বিত। সর্বশেষ রয়েছে এআই এর সাথে পাল্লা দিতে ইসরায়েলের নতুন কৌশল অবলম্বন। এবার ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের মধ্যে লেবাননের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে দফায় দফায় ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও জার্মানি। বুধবার 26শে জুন ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানি, তুরস্ক এই উদ্বেগ প্রকাশ করেছেন। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে উদ্বিগ্ন তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিপস বলেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। গত 7ই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। কূটনৈতিক পথে এই উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি। এর আগে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি জানান ইসরায়েলি জেনারেল মেজর জেনারেল অব আইজ্যাক ব্রেক। তিনি বলেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলেও তা ইসরায়েলের জন্য আত্মহত্যা শামিল হবে। আইজ্যাক ব্রেক বলেন, ইসরায়েলের সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেটির দিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো উড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো উড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর হাজার হাজার একর জমি পুড়িয়ে দিচ্ছে। ইসরায়েলি জেনারেল আরও বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের পর দেশটির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুসারে শুক্রবার 28শে জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল 6 প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছেন। তবে তাদের মধ্যে 2 জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার নির্বাচনে লড়ছেন 4 জন প্রার্থী। ইরানের সংবাদ মাধ্যম ইরানা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট প্রার্থী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে তিনি এই পদত্যাগের ঘোষণা করেন। ইরানের জাতীয় নির্বাচন সদর দপ্তর বৃহস্পতিবার 27শে জুন এক বিবৃতিতে জানায়, 6 প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদে হাশেমি। তিনি বুধবার রাতে প্রার্থিতা প্রত্যাহার করেন। অন্যজন হলেন আলীরেজা জাকানি গতকাল বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচন থেকে 2 প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন 4 জন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পরমাণু বিষয়ক সাবেক মধ্যস্থকারী সাইদ জালালি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী এবং পার্লামেন্টের সদস্য মাসুদ পেচেশকিন। নির্বাচনে এসব প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকের কালিবাফের নাম। এর আগে 2005 ও 2013 ও 17 সালে কালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন দেন। রাজনীতিতে আসার আগে কালিবাফ ইরানের অভিজাত বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। এদিকে চীনের সাবেক 2 প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল কমিউনিস্ট পার্টি। চীনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরি ওয়েং ফেংঘেকে
গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লি ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যদের ঘুষ দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেননি এবং নিজেদের এবং অন্য কর্মীদের জন্য সুবিধা গ্রহণ করেছেন। এতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর একজন সিনিয়র নেতৃস্থানীয় ক্যাডার হিসেবে লি সাংফু তার মূল মিশনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি তার দলের স্বার্থ ও জাতীয় প্রতিরক্ষার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন। কমিউনিস্ট পার্টির নির্দেশে লি সাংফুর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। গত বছর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল, সামরিক কেনাকাটায় দুর্নীতি করায় লি কিয়াং সাংফুর বিরুদ্ধে তদন্ত চলছে। গত বছরের অক্টোবরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি 2 মাস নিখোঁজ ছিলেন। তবে চীন এখন খোলাখুলিভাবে বলল, লি সাংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল এবং তার অপরাধের ধরনও প্রকাশ করা হলো। গত বছর থেকে চীনের সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি বিরোধী তৎপরতা শুরু হয়েছে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা বিলম্বিত। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রাক বিচার ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার ব্যাপারে আইসিসির প্রসিকিউটর করিম খানকে অনুমতি দেবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্থগিত করেছে। গত 10 জুন বিষয়টিতে আইসিসির এখতিয়ারের বিরুদ্ধে আদালতের বন্ধ হতে ইংল্যান্ডের আবেদন করার প্রেক্ষাপটে এই স্থগিতাদেশ এলো। আদেশটি কেবল ইংল্যান্ডকে হস্তক্ষেপ করার সুযোগই দেয়নি, সেই সাথে অন্যান্য দেশকেও এই কাজে এগিয়ে আসার পথ খুলে দিল। আইসিসি 12 জুলাই পর্যন্ত ইংল্যান্ড এবং অন্যান্য দেশকে তাদের বক্তব্য প্রদান করার সুযোগ করে দিচ্ছে। তাছাড়া আইসিসি জানিয়েছে, এসব দেশের বক্তব্য ও পুরোপুরি বিতর্ক প্রক্রিয়াটি সাধারণ জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হতে পারে। যদিও সন্দেহভাজন যাতে সতর্ক হতে না পারে সেই জন্য সাধারণ গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া গোপন রাখা হয়। আইসিসির এই সিদ্ধান্তের ফলে পুরো গ্রেফতারি পরোয়ানার ইস্যুর প্রক্রিয়াটি সহজেই কয়েক মাস পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্ররা নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র বিরোধিতা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি সম্পৃক্ততা ক্ষোভ সৃষ্টিকারী। আইসিসি অবশ্যই নেতানিয়াহু ও গ্যালান্ট ছাড়াও গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সারি এবং ইয়াহিয়া সিনওয়ারার 3 নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চায়। এদিকে এআই এর সাথে পাল্লা দিতে ইসরায়েলের নতুন কৌশল অবলম্বন। পরাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজের অবস্থান ধরে রাখতে নিজেদের প্রথম সুপার কম্পিউটার তৈরির টেন্ডার প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসরায়েলের ইনোভেশন অথরিটি এই ঘোষণা দিয়েছে। জানা গেছে, টেন্ডারটির কার্যক্রম চালু হবে জুলাই মাস থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির সিইও ডন বিন এআই সম্মেলনে বলেছে, প্রযুক্তি খাতে এতদিন এআই ইসরায়েলের বন্ধু হিসেবে কাজ করলেও এর দ্রুত বিকাশের কারণে যে কোনো দিন এটিতে শত্রুতে পরিণত হতে পারে। সেটি মোকাবেলা করতেই সরকারি শিল্প ও শিল্পখাত সংশ্লিষ্ট জাতীয় এআই প্রকল্পের জন্য $25 কোটি বাজেট বরাদ্দ করেছে ইসরায়েল সরকার, যার মধ্যে 60% খরচ হবে 2024 সালেই। আর এই প্রকল্পটি শেষ হবে 2027 সালে। পরে এটির তহবিল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।